প্রিয় ভাই বোন ও বন্ধুরা, এবার আমি অন্ধ মোহাম্মদ আনোয়ার হোসেন এবার গান, গজল ও জারি ছেড়ে এইবার আসলাম কবিতার জগতে। হ্যাঁ, সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে ফুলমালার কবিতা উপহার দিতে চলেছি। সহযোগিতায় মিউজিক স্টাফ, আমার পাশে বসে আছে আমার বড় ভাই উমর আলী, তবলচি মাস্টার এবং জুরি মাস্টার বা বাসি মাস্টার, এদের দুজনের নামই আবুল হোসেন, দুজনই আমার বড়। হ্যাঁ সুধীবৃন্দ, এবার কবিতার জগতে আসেন। আরে রংপুর জেলাতে হইল আশ্চর্য ঘটনা, আর গ্রামের নাম তিলক্ষণ বাড়ি, বদরগঞ্জ থানা। আরে ফুলমালার কথা কিছু করিলাম রচনা বন্ধু হে। রংপুর জেলাতে হইল আশ্চর্য ঘটনা, গ্রামের নাম তিলক্ষণ বাড়ি, বদরগঞ্জ থানা। ফুলমালার কথা আমি করিলাম রচনা বন্ধু হে। বাবু নামে লক্ষ্মী বড়ই মান্যমান, সিন্ধু ভরা টাকা তাহার গোলা ভরা ধান, তাহার কন্যা ফুলমালা আসমানের শান বন্ধু হে। আরে নামটি যেমন ফুল, নামটি তাহার ফুলমালা যেমন গোলাপ ফুল। আরে ফুল ফুটিলে ভুমর যেমন গন্ধে হয় আকুল, সদাই হেসে কথা বলে কুকরা মাথার চুল বন্ধু হে। ফুলমালাকে পড়তে দিল গ্রামের পাঠশালায়, বই পুস্তকের সিলেট নিয়ে পড়া করতে যায়। আরে রাস্তার লোকে দেখে তারে করে হায় হায় বন্ধু হে। সুরেন বাবু নামে একজন হিন্দু লোক ছিলেন, কিন্তু ওর বিরাট ধনী লোক, তার টাকা পয়সা ধন দৌলত সয় সম্পত্তির অভাব নাই। কিন্তু আল্লাহ পাক তাকে একটি কাজ করেছে, কি ছেলে দেননি, দিয়েছে একটি মেয়ে। আর এত সুন্দরী মেয়ে আল্লাহ পাক তাকে দান করেছে, কারণ 2-4 গ্রামের ভিতরে আশেপাশে অমন রূপশ্রুতির মেয়ে নাই। তাই পিতা মাতা উভয় পক্ষে দুইজন পরামর্শ করে তার শ্রুতির প্রশংসা হিসেবে নাম রাখলেন ফুলমালা। যখনই ফুলমালা নাম রাখা হলো, তাই 5 বছর বয়সের সময় ফুলমালাকে বলা হলো যে যাও তুমি পাঠশালায় গিয়ে ভর্তি হও। এমত অবস্থায় পাঠশালায় যখন ভর্তি হলেন, রাস্তা দিয়ে চলাফেরা করতে লাগলেন। এমত অবস্থায় মনে করেন 5 পাস করলেন 5 বছর। যখন ফুলমালার বয়স 10 বছর, রাস্তা দিয়ে চলাফেরা করতে লাগলেন। রাস্তার লোক দেখে ভাবে যুবক ছেলেরা, সর্বনাশ, এত সুন্দরী মেয়ে আল্লাহ পাক এই সুরেন বাবুর ঘরে দিয়েছে, এই মেয়েটাকে যদি বিবাহ করতে পারতাম তাহলে আমাদের জীবন সার্থক হতো। আবার অনেক লোক বলে যে এই মেয়েকে যদি আমার সঙ্গে বিয়ে দিত, সুরেন বাবুর কাছ থেকে আমি একটি পয়সাও নিতাম না। ফুলমালাকে পড়তে দিল গ্রামের পাঠশালায়, বই পুস্তকের সিলেট নিয়ে পড়া করতে যায়। রাস্তার লোকে দেখে তারে করে হায় হায় বন্ধু হে। পাঠশালা ছাড়িয়া এবার হাই স্কুলে যায়, বাড়ি এলে ডেকে বলছে ফুলমালার মাই, এডি সারো শাড়ি পরো বিলাস দেও গায়ে কন্যা হে।
তাই শুনিয়া বাবুর মাইয়া কতই লজ্জা পায়। এদিকে জুয়ার এসেছে প্রেমের যমুনায়, বাদ মানে না সিরাতে না কি করে লজ্জায় তিনি হে। একে দিন কাটিয়া 7 দিন চলে যায়, কি বেদি হয়েছে জানে ফুলমালার মায়। এবার জোয়ার ভাটা চলে গেলে স্কুলে পাঠায় বন্ধু হে। এক দিবসে ফুলমালা মায়ের কাছে কয়, 6 মাইল হেঁটে গিয়ে ক্লাস করতে হয়। হেঁটে যাওয়া বড় কষ্ট শোনে আমার পায় আম্মা হে। পাঠশালাতে প্রাইমারি স্কুল যখন পাশ করা শেষ করলেন, তখনই সুরেন বাবু করলেন কি, ফুলমালাকে হাই স্কুলে নিয়ে ভর্তি করে দিলেন 6 ক্লাসে। যখনই ভর্তি করে দিলেন, এদিকে এমত অবস্থায় যখন ফ্রক বা পায়জামা কামিজ পরে হাই স্কুলে পড়া শুরু করছেন, যখনই তার বয়স 12 থেকে 13 বছর পড়লেন, এমত অবস্থায় একদিন ফুলমালার মাই বলছে, দেখো মা, তোমার এমত অবস্থায় হাই স্কুলে যাওয়া সম্ভব না, অতএব তুমি শাড়ি বা ব্লাউজ সেট করো গার সঙ্গে। যখনই কথা বললেন, যাকে এমত অবস্থায় উনি বয়স প্রাপ্ত হয়ে গেলেন, 13 থেকে 14 বছরে যখন পাও দিলেন, যখনই ম্যাট্রিক পাস করলেন ফুলমালা, একদিন মনে করেন ফুলমালার বাড়ির থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরত্ব হবে সে হাই স্কুল। এমত অবস্থায় ফুলমালা রেগুলার আপ ডাউন করে এই হাঁটা অবস্থায় ক্লাস করে। তাই ফুলমালা একদিন তার মায়ের কাছে বলছে, হে আম্মা গো, আমার এভাবে স্কুলে লেখাপড়া করা আর সম্ভব না। বলছে, কেন মা? বলছে, দেখো মা, এইভাবে রেগুলার 5 থেকে 6 মাইল রাস্তা আপ ডাউন করা আমার পক্ষে সম্ভব না, অতএব কাল থেকে যদি বাবা এই রিক্সা রিজার্ভ করে যদি আমাকে দেয়, আমি লেখাপড়া করব, আর নচেত আমি লেখাপড়া করব না। বসে ফুলমালা মায়ের কাছে কয়, 6 মাইল দূরে গিয়ে ক্লাস করতে হয়। হেঁটে যাওয়া বড় কষ্ট সয় না আমার পায় আম্মা হে। ফুলমালার মায়ে বলছে, সুরেন বাবুর করে তোমার কন্যা পড়াও যদি স্কুল অনেক দূরে, তার লাগিয়া দিবে একটি রিক্সা রিজার্ভ করে বন্ধু হে। শুনিয়া সুরেন বাবু চিন্তা করে দিলে, মনের মতো রিক্সাওয়ালা কোথায় গিয়ে মিলে। জলিল মিয়ার স্বভাব ভালো, সর্বলোকে বলে বন্ধু হে। যখনই ফুলমালা তার মার কাছে নালিশ করলেন, ফুলমালার মা তখন সুরেন বাবুকে ডেকে বলছে, বাবু, আপনাকে একটা কথা বলতে যাচ্ছি। বলে, বলো, কি কথা বলতে যাচ্ছ তুমি? বলছে, দেখো স্বামী, কথাটা বলতে চাচ্ছি আমি এই যে, দেখো এই যে মেয়েটা আপাতত বিবাহর উপযুক্ত প্রায় হয়ে গেছে, শিয়ানা মেয়ে, কখন কি হয় বলা যায় না। এমত অবস্থায় মেয়ের তো এভাবে হেঁটে যাওয়া 5-6 মাইল রাস্তায় হেঁটে ক্লাস করা তো সম্ভব না, অতএব মেয়েরও কষ্ট হয়, আর রাস্তায় কখন কি ঘটে বসে বলা যায় না। অতএব আমার মনে হয় মেয়েকে একটা রিক্সা রিজার্ভ করে দেওয়াই উচিত মনে করি আমি। সুরেনবাবু বলছে, কথা রাইট, কারণ শিয়ানা মেয়ে, যুবতী মেয়েকে এভাবে রাস্তায় 5-6 মাইল রেগুলার আপ ডাউন করা ঠিক না। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। এখন সুরেনবাবু চিন্তা করছে, সর্বনাশ, কার কাছে বা কোন রিক্সা ঠিক করে দেই, এখন কার সাথে বা মেয়েকে স্কুলে পাঠাই, কে বা কি করে বসে। কারণ শিয়ানা মেয়ে, যুবতী মেয়ে, মেয়েটা দেখতে সুন্দর, তো সবার একটা আকর্ষণ আছে মেয়ের। তো
অবশ্য জলিল নামে একজন রিক্সাওয়ালা আছে। এই রিক্সা চালকের রিক্সায় অনেকদিন ওঠা নামা করছে সুরেন বাবু, ওনাকে ভালোভাবে চিনে, বা অনেক লোক এই জলিলের চরিত্র সম্বন্ধে ভালো প্রশংসা করে, বা সুরেন বাবু নিজেও দেখছে তাকে, তার চরিত্র ভালো। সুরেন বাবু চিন্তা করছে সর্বনাশ, তাহলে আমি এতগুলো রিক্সাওয়ালার ভিতরে মনে হয় জলিলের চরিত্রটাই আমি উত্তম মনে করি, এর মতো ভালো চরিত্রবান লোক আর পাওয়া যাবে না, অতএব এই জলিলকে একদিন ডাকা হোক। সুরেন বাবু তাই শুনিয়া সুরেন বাবু চিন্তা করে দিলে, মনের মতো রিক্সাওয়ালা কোথায় গিয়ে মিলে। জলিল মিয়া সবা ভালো সর্বলোকে বলে বন্ধু হে। জলিল মিয়ার কথা কিছু শোনেন গিয়া মন, কিভাবে তার মাতা পিতার হইল মরণ। জলিল মিয়া জন্ম দুঃখী হইল কি কারণ বন্ধু হে। জলিল মিয়া জন্ম নিল গরিব লোকের ঘরে, পিতা মাথা কষ্ট করে পড়িল তাহারে। মেট্রিক পরীক্ষা দিতে গেল রংপুর সেন্টারে বন্ধু হে। বাড়ি এলো জলিল মিয়া পরীক্ষাটি দিয়া, সেই বছরে গেল তাহার মা বাবা মরিয়া। রিক্সা গাড়ি চালায় তখন দুঃখেতে পড়িয়া বন্ধু হে। জলিল নামে এক রিক্সাওয়ালা ছিলেন, যার কথা আমি একটু আগে বলেছি। সুরেন বাবু চিন্তা ভাবনা করেছে ফুলমালার জন্য তাকে রিজার্ভ করার জন্য। এই জলিল মিয়া একটি গরিব লোকের ছেলে, কারণ পিতামাতা অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে, এ থেকে কিছু টাকা খায় বা কিছু টাকা খরচ দেয়, মানে জলিলের পড়ার খরচ চালায় আর কি। এমন অবস্থায় জলিল মিয়া আপাতত ম্যাট্রিক ক্লাস পর্যন্ত ওনার পিতামাতা জলিল মিয়াকে পড়াইলেন। পড়ানোর পর যখন এই জলিল মিয়া পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা রংপুর সেন্টারে, সেখান থেকে পরীক্ষা দিয়ে বাড়ি আসলেন, ঠিক সেই বছরে এমন একটি কলেরা বা বসন্ত নামে একটি ব্যাধি আসলেন। এই ব্যাধিতে বহু লোক মারা গেলেন, কিন্তু এই বহু লোকের ভিতরে জলিলের পিতামাতা এরা দুজন ছিলেন। একই বছরে তারা দুজন মারা গেলেন। জলিল মিয়া খুব দুঃখ পাইলেন। এখন জলিল মিয়া বাধ্য হলো রিক্সা লেখাপড়া ছেড়ে দিতে, কেননা এই যে তার আব্বা বা আম্মা উপায় উপার্জন করে রুজি করে যে টাকা জমাতো, সেই দিয়ে তার পড়ার খরচ চালাইতো। এখন সে কে তার খরচ দিবে? এখন মনে করেন নিজের পেট বাঁচায় জুলুম। তাই উনি চিন্তা ভাবনা করে দেখলো যে আমার আর লেখাপড়া করা সম্ভব না, তাই আমি রিক্সা গাড়ি চালাবো। গরিব মানুষ কি করবে, তাই রিক্সা চালানো শুরু করলেন। বাড়ি এলো জলিল মিয়া পরীক্ষাটি দিয়া, সেই বছরে গেল তাহার সেই বছরে গেল তাহার মা বাবা মরিয়া। রিক্সা গাড়ি চালায় তখন দুঃখেতে পড়িয়া বন্ধু হে। রিক্সা চালায় জলিল মিয়া হোটেল ঘরে খায়, তিনি মাস্টার পরীক্ষার বাইর হইয়া যায়। পাস করেছে লেটার নিয়ে অঙ্কে আর বাংলায় বন্ধু হে। দিনে চালায় রিক্সা গাড়ি টাকা জোগাড় করে, এই যে দিনে চালাই রিক্সা গাড়ি টাকার জোগাড় করে। মায়ের কলেজে ভর্তি হলো রংপুর শহরে, আইএসসিতে পাস করিল গত 2 বছরে বন্ধু হে।
সুরেন বাবু ডাকিলেন তাহায়, মাসিক ভাড়া চুক্তি হলো 300 টাকায় বন্ধু হে। জলিল এভাবে রিক্সা চালানো শুরু করলেন এবং রিক্সা চালাই কিছু পয়সা উপার্জন করলেন। এই দিয়ে উনি নাইট কলেজে ভর্তি হলেন। হওয়ার পরে আপাতত আয় পাশ করলেন 2 বছরের ভিতরে। এমত অবস্থায় যখন পরীক্ষায় পাশ করলেন, এক দিবসে রিক্সা নিয়ে যাচ্ছে সেই সুরেন বাবুর রাস্তা দিয়েই, বাড়ির সামনে দিয়েই প্যাসেঞ্জার নামা দিয়ে চলে যাচ্ছে। সুরেন বাবু হঠাৎ করে ডেকে বসলেন। এখন ডাকছে, সুরেন বাবু বলছে, জলিল তুমি দাঁড়াও। বলছে, বাবু কেন ডাকেন? বলছে, শোনো, তোমার আর এভাবে রিক্সা চালানো কাজ না থাকে, কারণ আমার মেয়ের হাঁটা একটু অসুবিধা হবে রিক্সা চালানো, তাই তুমি এক কাজ করো, এই রেগুলার তুমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাবে এবং আনবে, এই তোমার চুক্তি থাকলেও মাসে তোমাকে 300 করে টাকা দেওয়া হবে। জলিল রাজি হয়ে গেলেন। এক দিবসে জলিল মিয়া রিক্সা নিয়ে যায়, পিছন হইতে সুরেন বাবু ডাকিল তাহায়, মাসিক ভাড়া চুক্তি হলো 300 টাকায় বন্ধু হে। রিক্সা চড়ে ফুলমালা হাই স্কুলে যায়, ছুটির সময় রিক্সা নিয়ে আসিয়া দাঁড়ায়, রিক্সা চড়ে ফুলমালা বাড়ির দিকে যায় বন্ধু হে। ফুলমালা এত খুশি মনে, আজ কেন দেখি তোমায় চিন্তিত বদনে, কি হয়েছে ফুলমালা বলো আমার কাছে মালা হে। রিক্সা নিয়ে যখন হাই স্কুলে আপ ডাউন করা শুরু করলেন, এভাবে কিছুদিন যখন যায়, একদিন হঠাৎ ফুলমালা বাড়িতে আসার সময় মন মালিন্য ভাবে বসে আছে, মুখে কোন রকম হাসি খুশি নাই, মনে হয় কত চিন্তার তার ভিতরে। তাই জলিল জিজ্ঞাসা করছে, দিদি আজ বহুদিন ধরে আপনাকে এভাবে হাই স্কুলে নিয়ে যাচ্ছি, বাড়িতে আনছি, সবসময় আপনাকে হাসি খুশি দেখতে পাই, কিন্তু আজকে হঠাৎ এভাবে হাসি খুশি দেখতে পাই না, আপনার মুখখানা মলিন কেন? ফুলমালা বলছে, ভাই তুমি রিক্সাওয়ালা, লেখাপড়া কিছু জানো না, তুমি আমার ব্যথার কি বুঝবে, কি বলবো তোমাকে, আর বললেও তো লাভ হবে না। জলিল বলছে, দিদি আমার কাছে আপনি বলেন না, তবু একটু শুনি। রিক্সা চড়ে ফুলমালা হাই স্কুলে যায়, ছুটির সময় হইলে রিক্সা নিয়ে আসিয়া দাঁড়ায়, 7টার সময় এবারে রিক্সা নিয়ে ফুলমালা বাড়ির দিকে যায় মালা হে। ফুলমালা এত খুশি মনে, আজ কেন দেখি মালা চিন্তিত বদনে, কি হয়েছে ফুলমালা বলো আমার শোনে মালা হে। তোমার কাছে বললে কথা কাজ হবে না ভাই, তুমি হলে রিক্সাওয়ালা, লেখাপড়া নাই, কার কাছে বলিব কথা চিন্তা করি তাই আমি হে। এই ভাবিয়া ফুলমালা বলে, ও গো রিক্সাওয়ালা ভাই, কারে তুমি খাওয়াইতেছো করিয়া কামাই? আরে জলিল বলে, দিদি আমার আর তো কেহ নাই দিদি হে।
যাক ফুলমালা বলছে, যাক ভাই আমার কথা থাক, আমার কথা শোনার তোমার দরকার নাই, কারণ তুমি লেখাপড়ার জন্য না, তোমার কাছে কথা বললেও আমার কাজ হবে না। যাক তোমাকে একটা কথা যা জিজ্ঞাসা করি তার উত্তর দাও। এবার জলিল বলছে বলুন। বলছে যে আচ্ছা জলিল ভাই, যে তুমি রিক্সা চালাচ্ছ, যা কামাই করো, এই কামাই তুমি কাকে খাওয়াও? জলিল বলছে দিদি, এই সংসারে আমার আপন জন বলতে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, কামাই আমি কাকে খাওয়াবো? কেননা এই 1375 সালে আমার আব্বা এবং আম্মা উভয় পক্ষে দুইজনই কলেরায় মারা যায়, তাই আমার আপন জন বলতে আর কেউ নাই, আমি একা। মালা বলে রিকশাওয়ালা ভাই, কারে তুমি খাওয়াইতেছো করিয়া কামাই? জলিল বলে শোন দিদি, আমার কেহ নাই দিদি হে। বলতে গেলে চোখে জলে বুক ভাসিয়া যায়, 1375 সালে পিতা ও মাথায়, 1 বছরে 2 জন মরে দারুণ কলেরায় দিদি হে। শোনো ও রিকশাওয়ালা ভাই, হাই স্কুলে ভর্তি করে পড়াবো তোমায়, তোমার মতো এতিম হায়রে কে আছে বাংলায় বন্ধু হে। ফুলমালা বলছে যাক ভাই দুঃখ করো না, কারণ তোমাকে আমি দুঃখের ইতিহাস আমি মনে করে দিলাম। যাক মনে কিছু করো না, হয়তো তোমার পরিচয়টা জানলাম। যাক তোমার মতো এতিম যখন আর এই বাংলাদেশের ভিতরে কেউ নাই, যাক তোমার আর চিন্তা করতে হবে না, আমি তোমাকে হাই স্কুলে লেখাপড়া করবো। জলিল কথা শুনে হেসে উঠল, কয় দিদি আপনি আমাকে হাসালেন দুঃখের ভিতরে? বলে কেন? বলছে প্রাইমারি স্কুলে পড়তে পারলাম না, পাস করতে পারলাম না, আপনি একবারে আমাকে হাই স্কুলে নিয়ে গেলেন, এটা কি সম্ভব? তবে হাই স্কুলে আমি পড়া আমার পক্ষে সম্ভব না, তবে আপনি বলছেন হাই স্কুলে নিয়ে যাওয়ার জন্য যাবো, তবে পড়তে নয়, আপনার মতো ছাত্রীকে যদি কোনোদিন আল্লাহ পড়াইতে দেয় সেই দিন আমি হাই স্কুলে যাবো, পড়ার জন্য হাই স্কুলে আমি যাবো না। কথাটি যখন জলিমিয়া কয়, ফুলমালা কথা শুনে পড়িল সীতায়, এই কি কথা জলিল মিয়ার মুখে শুনতে পায় বন্ধু হে। জলিল বলে হাই স্কুলে কেন যাব আর, আল্লাহ যদি সহায় থাকে উপরে আমার, পাস করিলে হাই স্কুলের বিএসসি মাস্টার আমি হে। ফুলমালার মনের জ্বালা উঠিল জ্বলিয়া, জলিলকে বলতেছে বন্ধু আমায় করো বিয়া, আর মুসলমান হইব আমি কলেমা পড়িয়া বন্ধু হে। জলিল যখন বলছে দিদি হাই স্কুলে আমি যাব ঠিকই, কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর যদি ক্ষমতা দান করে দয়া করে মুখের দিক তাকায়, তাহলে এবার পরীক্ষায় পাশ করলে হাই স্কুলের বিএসসি মাস্টার আমি। ফুলমালা বলছে সর্বনাশ, এ কোন ব্যক্তিকে আমি রিক্সার ড্রাইভার রাখছি, আশ্চর্য ব্যাপার। আর এত সুন্দর ছেলে, এত সুন্দর তার চরিত্র, আর একে বাবা চাকর রাখছে, বিরাট অন্যায় করছে, এর মতো ছেলে হয় না। তাই ফুলমালা বলছে বন্ধু যাক যা হবার হয়ে গেছে, তবে একটা কথা বলে কি, যে আমি মুসলমান হব, কলেমা পড়বো, তুমি আমাকে বিয়ে করো। বলছে বাহ, হে একটা কথা বললে, তুমি বড় লোকের মেয়ে, আর আমি সাধারণত একজন গরিব মানুষের ছেলে, তাতে ভূমিহীন, বাড়িঘর কিচ্ছু নাই, কোথায় রাখবো আমি তোমাকে? আর তোমার বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে, এসব কথা খবরদার, যা বলেছ আর কোনোদিন যেন তোমার মুখে কথা আমি শুনতে পাই না।
ফুলো মালার মনের জ্বালা উঠিল জাগিয়া, জলিলকে বলতেছে বন্ধু আমায় করো বিয়া, আরে মুসলমান হইব আমি কলেমা পড়িয়া বন্ধু হে। জলিল বলে তুমি হলে বড় লোকের মেয়ে, উপযুক্ত বরের সঙ্গে তোমার হবে বিয়ে, আরে জানতে পারলে তোমার পিতা ফেলিবে মারিয়ে আমায় হে। ফুলমালা বলে বন্ধু কেন করো ভয়, সামনে সনে নির্বাচনে তোমার হবে জয়, আরে আমি তোমার তুমি আমার জানিও নিশ্চয় বন্ধু হে। রিক্সা চড়ে ফুলমালা বাড়ির দিকে যায়, রিক্সা চড়ে ফুলমালা বন্ধুকে বোঝায়, আরে আজ নিশীতে চলে যাবো রাজধানী ঢাকায় বন্ধু হে। বন্ধুর গলা ধরে বলে কেন করো মানা, সারা জীবন পয়সা খাবে না করবে ভাবনা, আরে টাকা নেব 30,000 40 ভরি সোনা বন্ধু হে। যাক, এমত অবস্থায় রিক্সা চড়ে ফুলমালা যখন বাড়ির দিকে যাচ্ছে, যাওয়ার পথে জলিলকে বলছে বন্ধু শোনো, তুমি যত কথাই বলো তুমি তোমাকে কথা দিচ্ছি এই সামনে সরে তোমারই আমি থাকবো, বা তুমি আমার আমি তোমার, তুমি নিশ্চয় এটুকু জেনে রাখবে। তবে আজ আমরা আজকে রাত্রেই দেশান্তরী হয়ে চলে যাবো আমরা রাজধানী ঢাকায় গিয়ে, আমরা কোর্টে গিয়ে জাজ কোর্টে গিয়ে আমাদের বিয়ে আমরা পড়াবো। রিক্সা চড়ে ফুলমালা বাড়ির দিকে যায়, রিক্সা করে ফুলমালা বন্ধুকে বোঝায়, আমরা আজ নিশীতে চলে যাব রাজধানী ঢাকায় বন্ধু হে। ফুলমালা বলে বন্ধু গলা ধরে বলে কেন করো মানা, সারা জীবন পয়সা খাবে না করবে ভাবনা, টাকা নেব 30,000 40 ভরি সোনা বন্ধু হে। জলিল বলছে দেখো ফুলমালা, আমি একটা মুসলমানের সন্তান, আমি একজন গরিবের ছেলে, রিক্সার পেটলার, তাই এইভাবে তুমি আমার সাথে প্রেম করবে বা আমার সঙ্গে বিয়ে বসবে, একথা শুনলে তোমার পিতা আমাকে মেরে ফেলবে। হ্যাঁ ভাই, একজন প্রেমিকা বা প্রেমিক এর ভিতরে এদের ভিতরে যেমন যদি দুঃখ কষ্ট না থাকে তাহলে তাদেরকে প্রেম বলা চলে না, এবং প্রেম হইতেও পারে না, প্রেম করাও যাবে না। যেমন জলিল এবং ফুলমালার ভিতরে এরকম একটা সন্দেহ জেগেছে, জলিল হয়তো ভয় করছে যে আমাকে মেরে ফেলবে। হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা একটা মানে খবর পেয়েছি, ইস্তেফাক পত্রিকায় একটা খবর জানতে পারলাম, সেটা হলো 1992 5 তারিখের এই সংবাদটা। এটা হলো নরসিংদী শিবপুর উপজেলায় বারাই গ্রামের নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মুক্তার হোসেন এবং অষ্টম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ শাহানা বেগম, এদের প্রেম নাকি অনেকদিন ধরে চলছিল। তাই এমত অবস্থায় একদিন নাকি সেই মুক্তার হোসেন বাজারে যাচ্ছিলেন, বাজার করে ফিরবার পথে শাহানা বেগমের পিতা বাড়িতে ডাকেন, ডাকার পরে হাতে বা পার আঙ্গুলির ভিতরে সুচ ঢুকান এবং অমানুষিক
ভাবে তাকে মারপিট করেন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হ্যাঁ, দুঃখের সঙ্গে জানাচ্ছি সুধীবৃন্দ, গতকাল মঙ্গলবারে 1992 5 তারিখে সন্ধ্যার টাইমে উনি মারা গিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন কেমন সে প্রেমের পরীক্ষায় পাশ করে গেলেন। বন্ধুর গলা ধরে বলে কেন করো মানা, সারা জীবন নেশা খাবে না করে ভাবনা। টাকা নেব 40,000, টাকা নেব 30,000, 40 ভরি সোনা বন্ধু হে। বাড়ি গিয়ে ফুল মালা করিল সাজন, বাড়ি গিয়ে ফুল মালা করিল সাজন, কমল ঠুটে আলতা দিয়ে কেড়ে নিছে মন। বলছে কথা ময়না তোতা কোকিলার মতন তোমরা হে। কমল বুকে টাইট দিয়া পড়ছে লাইলো শাড়ি, আরে গলায় দিছে সোনার মালা, হাতে মেডি ভরি, আরে দেখলে মনার যায় না রাখা ফুল বাগানের পরি বন্ধু হে। দেখলে মনার, দেখলে সেরি হয় না দেরি, উড়াল পাখি মন কল্পনা করিছে কত শুক্র বন্ধুগণ। সুন্দর নারী থাকলে বাড়ি উজালা ভুবন বন্ধু হে। এমত অবস্থায় বাড়ি গিয়ে ফুলমালা করলেন কি, বেশ মনির মতো করে নিজ ইচ্ছাকৃত ভাবে এমন ভাবে শ্বাস সিঙ্গার করলেন। এমনি তো মনে করেন আমি আগেই বলে গেছি যে 2-4 গ্রামের ভিতরেও অত সুন্দর রূপ সুরতে নেমে নাই। এতে মনে করেন যদি মনের মতো শ্বাস সিঙ্গার করে, ঠুটে আলতা, লিপস্টিক, কাজল, স্নো পাউডার অনেক কিছু লাগিয়েছেন, বা গলে স্বর্ণের হার মতো এমত অবস্থায় বিয়ার সাদা সাজলেন। যখনই সাজলেন, আহ ভাই, আপনারা হয়তো চোখে দেখতে পাচ্ছেন না, হয়তো শুনছেন, কিন্তু আসলেই যারা চোখে দেখছে উন্মাদ পাগলিনী হয়ে যাচ্ছে। অনেক অনেক যুবক ছেলে বলছে, কল্পনা করছে, আহা এত সুন্দরী নারী যদি জীবনে বিয়ে করতে পারতাম বা বাড়িতে তুলতে পারতাম, ওই বাড়িটা ধন্য হতো, বা যে বিয়ে করবে তারও জীবন ধন্য হতো। আবার কেউ কেউ ধারণা করে, আমার মনে হয় এটা এই পরিস্থান থেকে বেরিয়ে এসেছে। দেখলে সেরি হয় না দেরি, উড়াল পাখি মন, দেখলে সেরি হয় না দেরি, উড়াল পাখি মন কল্পনা করিয়া কত শুক্রা বন্ধুগণ। সুন্দর নারী থাকলে বাড়ি উজালা ভুবন বন্ধু হে। বাড়ি গিয়া কত ভাই শুক্রা বন্ধুগণ, আরে সারা রাত্রি দেখলো কত কি মধুর স্বপন, আরে বালি ধরে মিটায় তারা মনের জ্বালাতন বন্ধু হে। বাড়ি গিয়া কত যুবক ছেলেগণ, সারা নিশি দেখে তারা কি মধুর স্বপন, আরে বালি ধরে মিটায় তারা মনের জ্বালাতন বন্ধু হে। তাই দেখিয়া ফুল মালা কি বা কর্ম করে, আরে সতন ঘুম বসে মালা নিজের বাস, আরে নিজের শোয়ার ঘরে, আরে কিভাবে দেখো, আরে কিভাবে ফুল মালা তলায় অন্য করে বন্ধু হে।
যাক, বাড়ি গিয়ে যখন শ্বাসসিঙ্গার করলেন, শ্বাসসিঙ্গার করার পরে তখন চুপে চাপে রিক্সাওয়ালা জলিল ভাইকে বলছে, জলিল ভাই তুমি এক কাজ করো, তুমি এই রাত 12টার দিকে রিক্সা নিয়ে তুমি আমার ঘরের পিছনে থাকবে, আমি 12টার দিকে বেরোবো। এদিকে ফুলমালার আর ঘুম হয় না, কারণ খালি চিন্তা ভাবনা, আল্লাহ কখন পিতামাতা ঘুমাবে, কখন আমি বাড়াবো, কিভাবে পলায়ন করব, বা কোথায় যাব, কোন অবস্থায় থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি আর কি। এমত অবস্থায় রাত 12টা যখন বাজলেন, তখন গভীর রাত, যখন জলিল মিয়া করলেন কি, ঘরের পাশে গিয়ে রিক্সার বেলে একটা টুকা দিলেন। তখনই হয়তো, অর্থাৎ টুকাটা দেওয়ার উদ্দেশ্য ফুলমালাকে চেতন করার জন্য, জানানোর জন্য যে আমি এখানে এসেছি, আসি তুমি আসো। যখনই রিক্সায় বেল দিলেন, ফুলমালা করলেন কি, ওই যে ঘরে একটা সিন্দুক ছিলেন, ঘরের তালা, সিন্দুকের তালা উনি করলেন কি, ভেঙে ফেললেন, লোহার একটি শিক দিয়ে ভেঙে ফেলেন। ভাঙার পরে ওর ভিতরে 30,000 টাকা বা 40 ভরি সোনা ছিলেন। এই ভাঙা তালাটা ঘরের ভিতরে রেখে টাকা 30,000 বা 40 ভরি সোনা নিয়ে জলিল মিয়ার সাথে রিক্সা নিয়ে রিক্সাতে উঠে বলছে, জলিল ভাই এবার চালাও। ফুলমালা কিবা কর্ম করে, একা একা শুয়েছিল ফুলমালা নিজের ঘরে, কিভাবে তো ফুলমালা পলায়ন করে বন্ধু হে। অনেক রাস্তা চলে গেল, অনেক রাস্তা চলে গেছে, সবাতে জানাই সদর স্টেশনে তারা আসিয়া দাঁড়ায়, আর রকেট মেল ধরিবে তারা মনে কি করিল বন্ধু হে। মেল আসিয়া দাঁড়ায়, দুজন মিলে রকেট মেলে উঠিয়া বসায়, আর জলিল মিয়া ডাইনে বসে ফুলমালা বায় বন্ধু হে। স্টেশনে গিয়ে যখন সকাল হয়ে যায়, জলিল মিয়া করলেন কি, নিজের রিক্সা অন্য এক লোকের কাছে দিয়ে উনি করলেন কি, ফুলমালাকে নিয়ে রকেট মেলে উঠলেন। তখন সকাল 7টা বাজে, যখনই মেলে উঠলেন, আর এইদিকে ফুলমালা মায়ে উঠছে, ওঠার পরে ডাকছে, হে ফুলমালা, মা তোমার এত বেলা হয়ে গেল, তা তোমার ঘুমের থেকে ওঠার কথা নাই? জলিল মিয়ার কথা কিছু এইখানে রাখিয়া ফুলমালা কি হইল শুনুন নদিয়া, আর ফুলমালার মায়ে তখন ডাকছে এসে গিয়া বন্ধু হে। ফুলমালার মায়ে বলে, উঠো ফুলমালা, আর সুরেন বাবু যাইয়া দেখে, আর সুরেন বাবু ঘরে গিয়ে দেখে সিন্দুক খোলা, আর ঘরের মাঝে পড়ে আছে ভাঙ্গা একটি তালা বন্ধু হে। ফুলমালার মাহে ডাকছে, ফুলমালা এত বেলা হয়ে গেল, তোমার ওঠার কথা নাই, তুমি উঠো। এইবার সুরেন বাবু ঘরের ভিতরে যায়, দেখে যে ফুলমালার মা তোমার কন্যার নাই। কেন যে যায় দেখো কি অবস্থা। এইদিকে সবাই দুজন স্বামী স্ত্রী ঘরের ভিতরে যায়, দেখে যে সিন্ধুক ভেঙে, তালা ভেঙে যত টাকা পয়সা সোনাদানা ছিল নিয়ে ফুলমালা উধাও, আর নাই। সুরেন বাবু বলছে, সর্বনাশী, কি ব্যাপার, কি করা যায় এখন? আপনারা অনেকে জানেন, হিন্দুদের ভিতরে যে মেয়েটা মুসলমানের ছেলের সাথে চলে যায়, ওই মেয়েকে আর কোনোদিন সমাজে তোলা হয় না, উঠানো হয় না। এইবার সুরেন বাবু চিন্তা করছে, মেয়ে তো যা হবার তো হয়ে গেছে, মেয়ে তো চলেই গিয়েছে, জলিল কেন একবার দেখে ছাড়বো। বললেন কি, বদরগঞ্জ থানা যাই জাহার দিলেন যে আমার 40 ভরি সোনা এবং 30,000 টাকা নগদ টাকা নিয়ে জলিল উধাও হয়েছে। এবার উনি করলেন কি, জাহার দিয়ে আসলেন, সেই থানার ওসি সাহেব বাংলাদেশের 20টা জেলায়, 20টা জেলা ছিলেন, 20 জেলায় ফোন করে দিলেন যে দেখো জলিল কোথায় আছে, তাকে ধরাবো। ফুলমালার মায়ে ডাকে, উঠো ফুল
মালা। সুরেন বাবু ঘরে গিয়ে দেখে সিন্ধু খোলা, ঘরের মেঝে পড়ে আছে ভাঙ্গা একটি তালা বন্ধু হে। তাই শুনিয়া সুরেন বাবু কি করে তখন, তাই শুনিয়া সুরেন বাবু কি করিলেন ভাই, তাড়াতাড়ি ইজাহার দিল বদরগঞ্জ থানায়। ওসি সাহেব তারপরে কি বা করলেন ভাই বন্ধু হে। শুনিয়া ওসি সাহেব কি করেন তখন, আরে বাংলাদেশের 20 জেলায় করে টেলিফোন, আরে কোথায় গিয়ে জলিল মিয়ার মিলবে অন্বেষণ বন্ধু হে। জলিল মিয়া ডাইনে বসে ফুলো মালা বাই, এইভাবে চলছে তারা রাজধানী ঢাকায়। ট্রেনের ভিতরে এক ঘটনা তখন ঘটে যায় বন্ধু হে। ওই গাড়িতে দুজন গুন্ডা উঠিল যখন, আরে ফলো গাড়িতে দুজন গুন্ডা উঠিল যখন, আরে ফুলমালাকে দেখা তারা ভাবে মনে মন, আর জোর করিয়া নিব তারে করিব হরণ বন্ধু হে। আরে এই বলিয়া গুন্ডার দলে ফুলমালাকে ধরে, জলিল মিয়া হাত ধরিয়া টানা টানি করে, আর এসাই জোরে মারে লাঠি গুন্ডা ফেলে মেরে বন্ধু হে। এদিকে ওদিকে ওরা থানায় ইজাহার দিলেন, এরা জলিল মিয়ার অন্বেষণ করতে থাক। এদিকে জলিল আর ফুলমালার কথায় আসি। জলিল ফুলমালা বায়ে বসে, জলিল মিয়ার ডানে বসে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন রকেট মেলে। ওই মেলে দুইজন গুন্ডা উঠেছে, ফুলমালাকে দেখে বলছে সর্বনাশ, এত সুন্দরী মেয়ে আমরা কোনোদিন জীবনে দেখি না, যাক জীবনে বহু অন্যায় করেছি, বহু মেয়ে দেখেছি, আজ এই মেয়েকে আমরা হরণ করব যেভাবে পারি। উনি করলেন কি, চলন্ত গাড়ির উপরে, রানিং গাড়ির উপরে একজন গুন্ডা দায় ফুলমালার হাত ধরলেন। যখনই হাত ধরলেন জলিল মিয়াও টানাটানি করা শুরু করলেন। এদিক জলিলও মনে করেন কলেজের ছাত্র ছিলেন, মনে করেন ঘুষি কিলাকিলি করার এক টিম প্র্যাকটিস তাদের তার জানা আছে। মানে এইভাবে টানাটানি করতে করতে এমন ভাবে এক ঘুষি মারছে বা লাথি মারছে, এক লাথি গায়ে এক গুন্ডা একজন মানে আহত পড়ে গেছে বগির ভিতরে, আর একজন মনে করেন জানালা দিয়ে সিটকে মানে গাড়ির নিচে চাকার নিচে পড়ে মারা গেলেন। এবারে লোক মুখে শুনতে শুনতে গাড়ির মনে করেন গাড়ির ভিতরে অনেকগুলা পুলিশ থেকে টিটি জিআরপি এ সমস্ত জিনিস থাকে, সবাই তারা আসলেন। আসার পরে জলিল মিয়াকে সবাই নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সবকিছু শোনার পরে এদিকে জলিলকে ফাঁকি নিয়ে যায় তুলেন। ফুলমালাকে জিজ্ঞাসা করছে এক জিআরপি গিয়ে, আচ্ছা বোন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অমুক শহরে, আমার পিতার নাম সুরেন বাবু, আমার নাম ফুলমালা। বলে তোমার সঙ্গে যে ছেলে আছে ছেলেটি তোমার কে হয়? বলে আমার স্বামী। ওই কথা শোনার পর জলিলের কাছে গেছে ওই জিআরপি, গিয়ে বলছে আচ্ছা ভাই তোমার নাম কি? বলছে আমার নাম জলিল মিয়া। আচ্ছা তোমার সঙ্গে যে মেয়েটাকে দেখলাম এই মেয়েটাকে? বলছে এই মেয়েটা আমার বোন। এদের কথা দুজন দু রকমের কথা বললো, এখন দেখেন কি হয়। ওই বলিয়া গুন্ডা যখন ফুলমালাকে ধরে, জলিল মিয়া হাত ধরিয়া টানাটানি করে, এসাই জোরে মারে লাঠি গুন্ডা ফেলে মেরে বন্ধু হে।
পুলিশ এলো শুনতে পেলো মালাকে জিগায় এই যে কার সাথে চলেছ বলে প্রাণের স্বামী হয়, আবার বোন পরিচয় দিয়া জলিল ধরা পড়ে যায় বন্ধু হে। এবার দুইজনাকে ধরে নিল রংপুর শহরে, তারপরে তো পাঠিয়ে দিল, আরে তারপরে তো রেখে দিল রাকে হাজির ঘরে, আর 7 দিন পরে হাজির করলো হাকিমের দরবারে বন্ধু হে। তখন জিজ্ঞাসা করে কন্যা তোমারে জানাই, জলিল মিয়া বের করিয়ে কেমনি আনি তোমায়, সত্য করে বলো কোথারে কোন অন্তরে কন্যা হে। এদিকে যখন এই যে দুইজনের কথা দুই রকমের হয়ে গেল, একজন বলে স্বামী আবার আরেকজন বলে বোন, এদের দুইজনের কথা দুই রকমের হওয়াতে ওই কারণে মনে করেন এদিকে ওসি সাহেব বদরগঞ্জ থানার থেকে টেলিফোন করেছে, মনে করেন দুই কথা দুই সাইড এক রকমের হয়, তারা ধরা পড়লেন। রংপুর শহরে নিয়ে তাদেরকে দুজনকে হাজত ঘরে রাখা হলো। 7 দিন পর হাকিমের দরবারে জজ করে তাদেরকে হাজির করা হলো। তখন জিজ্ঞাসা করে ফুলো মালা করে, জলিল মিয়া বের করে তোমায় আনলো কি প্রকারে, সত্য করে বলো কথা রাখো না অন্তরে কন্যা হে। ফুলো মালা বলে হুজুর আপনারে জানাই, মালা বলে হুজুর বলি আপনার কাছে, মুসলমান হইব আমি নিষেধ কি বাতাতে, নিজের ইচ্ছায় বের হয়েছি জলিল মিয়ার সাথে হুজুর হে। থাকবো না আর বাপের বাড়ি, রাখবো না তার মান, করেছে যিনি জমিন আসমান, আর তার নাম জপিব আমি হইয়া মুসলমান হুজুর হে। এদিকে যখন এই যে দুইজনের কথা দুই রকমের হয়ে গেল, একজন বলে বোন একজন বলে স্বামী, এমত অবস্থায় তাদেরকে রংপুর শহরে নিয়ে হাজত ঘরে রাখা হয়। তারপরে হাকিমের দরবারে নিয়ে জজ কোর্টে হাজির করার পরে যখন হাকিম জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ফুলমালা, তুমি যে এভাবে একটা হিন্দুর মেয়ে মুসলমানের ছেলের সাথে আসছো, এটা কি প্রকৃত তুমি দোষী না জলিল মিয়া দোষী? কারণ যদি জলিল মিয়া তোমাকে নিজের ইচ্ছাকৃত ভাবে জোরপূর্বক ভাবে বের করে আনে, তাহলে তুমি বলো, প্রকাশ করো, আমরা তাদেরকে সেই জলিলকে শাস্তি দেব। ফুলমালা বলছে দেখুন হুজুর, জলিলের কোনো দোষ নাই, দোষী আমি নিজে, যেহেতু আমি নিজে ইচ্ছায় জলিল মিয়ার সঙ্গে বের হয়েছি, আমার ইচ্ছা আমি বাপের বাড়িঘর চাই না, এই হিন্দু ধর্মে থেকে মূর্তি পূজা করতে চাই না, আমার ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের বিধান অনুসারে চলবো, চলাফেরা করবো, এবং তার আল্লাহ নবীর কলেমা সবসময় আমি জপমালা করব, যিনি আসমান জমিন তৈরি করেছে, যিনি এই 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়েছেন, আমি সেই আল্লাহ পাকের নাম জপতে চাই, সেই দিনের নবী মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপতে চাই। তাই হুজুর এই জলিলের সঙ্গে আমাকে বিয়ে দিন এবং আমাকে কলমা পড়ান, আমার ইচ্ছা আমি বাপের মান সম্মান রাখবো না, বাপের বাড়ি থাকবো না, জলিল দোষী নাই। থাকবো না আর বাপের বাড়ি, রাখবো না তার মান, পয়দা করেছে যিনি জমিন আসমান, আর তার নাম জপিব আমি হইয়া মুসলমান বন্ধু হে। প্রেম করিয়া লাইলি মজনু পাগল হইয়া যায়, প্রেম করিয়া
শিরি ফরহাদ প্রেমের মরা আজ প্রেমের মজা পায় আইনি বই দেখিয়া হাই প্রেম করিয়া লাইলি মজনু ভাইজান পাগল হইয়া যায় প্রেম করিয়া শিরি ফরহাদ পাগল হইয়া যায় প্রেম করিয়া শিরি ফরহাদ প্রেমের মজা পায় আইন বই দেখিয়া জজ লিখে দিলেন রায় বন্ধু হে জলিল মিয়া ডাইনে বসে ফুলো মালা বাই তারপর কি হইয়া গেল সবকে জানাই জসকোটের ভিতরে তাদের বিয়া হইয়া যায় বন্ধু হে জসকোটে তার বিয়া হলো আনন্দের বিষয় মুসলমান হই আর মুসলমান হইল ফুলবেলা সবাকে জানাই তাই দেখিয়া কোটের লোক খুশি হইয়া যায় বন্ধু হে ফুলমালা রূপের কথা কি বলিব আর दूसरे ग्रामेर भितरे एमन मियो নাই তো কার বুকের উপর খাড়াই আছে হিমালা পাহাড় বন্ধু হে ফুলমালা রূপের কথা কি বলিব আর दूसरे গ্রামের ভিতর এমন মিयो নাই তো কার আর বুকের উপর খাড়া দুটি হিমালা পাহাড় বন্ধু হে পাতে হলে শ্রোতাগণ সবাই রাঙা ইলেকট্রনিক্সে আলতি আসো ভাই শাহজাদপুর মনিরামপুর বারাদার সবাতে জানাই বন্ধু হে এই বলিয়া কাহিনী ইতি দিয়া যায় ভুল হইল এবার ভুল ত্রুটি হইলে ভাই মাফ করবে না মাই আমার নামটি আনোয়ার হোসেন সবাতে জানাই বন্ধু হে আমার দিকে চাইলো না আমার মনের কথা বুঝলো না আমার দিকে চাইলো না আমার মনের কথা বুঝলো না যৌবন থাকিতে বন্ধু এলো না যৌবন থাকিতে বন্ধু এলো না আমার দিকে চাইলো না আমার মনের কথা বুঝলো না আমার দিকে চাইলো না আমার মনের কথা বুঝলো না যৌবন থাকিতে বন্ধু এলো না মনে প্রাণী করিয়া আশা হাইরে বন্ধু করেছিলাম এই ভালোবাসা মনে প্রাণী করিয়া আশা হাইরে বন্ধু করেছিলাম এই ভালোবাসা আমায় করে সর্বনাশা বন্ধু হইল দিওয়ানা আমায় করে সর্বনাশা বন্ধু হইল দিওয়ানা জীবন থাকতে বন্ধু এলো না জীবন থাকতে বন্ধু দেখে বন্ধুর মুখের হাসি হায়রে আমি গলে নিলাম পীড়িতের ফাঁসি দেখে বন্ধুর মুখের হাসি হায়রে আমি গলে নিলাম পীড়িতের ফাঁসি আমারে করে উদাসী বন্ধু হইল দিওয়ানা আমারে করে উদাসী বন্ধু হইল দিওয়ানা জীবন থাকিতে বন্ধু এলো না জীবন থাকিতে বন্ধু এলো না আমার দিকে চাইলো না আমার মনের কথা বুঝলো না আমার দিকে চাইলো না আমার মনের
নিঠুর পাষাণ, হাইরে তোরে না দেখিলে বাঁচে না রে প্রাণ। বন্ধু আমার নিঠুর পাষাণ, হাইরে তোরে না দেখিলে বাঁচে না পরাণ। চুকামিয়া হয় পেরেশান, বন্ধু দেখা পাইল না। চুকামিয়া হয় পেরেশান, বন্ধুর দেখা পাইল না। যৌবন থাকিতে বন্ধু